প্রিয় দর্শক, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের আরও একবার স্বাগত। আজকে দেখুন, নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুশি হওয়ার কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে যে 2026-এর নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে আইপ্যাক থাকছে, এবং আইপ্যাক থাকা মানে প্রার্থী নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থাকা। এটা রাজনীতির অবাক জানা যে কোনো বাচ্চা ছেলে, নাবালকও বুঝতে পারবে। দলের একাধিক সিনিয়র নেতা প্রকাশ্যে আইপ্যাক সম্পর্কে যাচ্ছে তাই বলেছিলেন। টাকা খেয়ে প্রার্থী করেছে এটা বলতেও কসুর করেননি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে বসিয়ে বলেছেন যে আগামী নির্বাচনে আইপ্যাক তাদের সঙ্গে থাকছে, এবং আইপ্যাক সম্পর্কে কেউ কেউ উল্টোপাল্টা কথা বলছে, এইসব বলাটালে চলবে না, নেত্রী বলে দিয়েছেন। দ্বিতীয় আর একটা বিষয়, যে আজকে ভোটার তালিকা মূল বিষয় হিসেবে দাঁড়িয়েছিল, অন্তত প্রকাশ্য বিজ্ঞাপিত বক্তব্যে, এবং সেখানে 36 জনের যে কমিটি নেত্রী ঘোষণা করেছেন, তার মধ্যে একটা বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে যারা পরিচিত ছিলেন তাদের নাম জায়গা পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে রাতারাতি যারা দিদির দিকে ঝাঁপ দিয়েছিলেন, উল্লেখযোগ্যভাবে প্রমিনেন্ট মুখ সেরকম কেউ কেউ অনুপস্থিত এই 36 জনের তালিকায়। আমি জানি যে তৃণমূলের যা ঘরানা, তাতে এই ধরনের কমিটি বা কোর কমিটি ইত্যাদি খুব একটা গুরুত্ব থাকে না। এই কমিটি কটা বৈঠক করবে, কতটা কাজ করবে, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে একটা মেসেজ ডাউন দ্য লাইন মঞ্চ থেকে যখন যাচ্ছে যে এই 36 জন কোর কমিটি, এদেরকে আমরা দায়িত্ব দিলাম, এবং তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে যারা টিকে থেকেছিলেন এই বাজারেও, তাদের জায়গা পাওয়াটা উল্লেখযোগ্য একটা খবর, এবং অভিষেকের কাছে নিশ্চয়ই খুশি হওয়ার মতো খবর। কিন্তু সামগ্রিকভাবে আজকে যখন অভিষেক বলছিলেন, তাতে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই ক্যাপ্টেন যুদ্ধ শুরু হওয়ার আগেই পরাজিত ক্যাপ্টেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কি প্রকাশ্যে বলেছে যে আপনি দল ভাঙতে চলেছেন? অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গুঞ্জনকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছেন মঞ্চে দাঁড়িয়ে যে আমি দল ভাঙছি না। সে তো শুভেন্দু অধিকারীও দল ছেড়ে বেরিয়ে যাওয়ার 15 দিন আগে কাঁথির মিটিংয়ে বলেছিলেন যে আমি এখনও তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী, আমি দল ছাড়ছি, কোথায় ঘোষণা করেছি। দুটো প্রেক্ষিত আলাদা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি দল ছাড়ছি না, দল ভাঙছি না। এটা মিথ্যে খবর। কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যম কি কোথাও এক লাইনও খবর করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ছাড়ছেন বা দল ভাঙতে চলেছেন? কেউ করেনি। কোনো সংবাদ মাধ্যম, দায়িত্বশীল প্রথম সারির সংবাদ মাধ্যম কেউ করেনি। কিছু খুচরো পোর্টাল কি করেছে না করেছে সেটা অন্য প্রসঙ্গ। উনি কি বললেন? উনি বললেন আমি গদ্দার নই। আপনি গদ্দার? কে বলেছে? কেউ কি বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গদ্দার? না। কিন্তু ওনাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি গদ্দার নই। উনি বলেছেন যে আমার মাথা কেটে দিলেও আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার কথাটা কিরকম হাহাকারের মতো শোনাচ্ছিল। দেখুন, রাজনীতি একটা লম্বা ইনিংস। যারা বলতে শুরু করেছিলেন যে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম নির্বাসন দিয়ে দিচ্ছেন, আমি তখন সেই দৃষ্টিভঙ্গিটাকেও সাবস্ক্রাইব করিনি। কারণ এটা দক্ষিণপন্থী দল, ব্যক্তিকেন্দ্রিক দল,
দিনের শেষে আটি আর আম মিশে যাবে, আম আর দুধ মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে, এটা নিয়ম। এই পুরনো আপ্তবাক্যটা মনে রেখেই আমি এই দৃষ্টিভঙ্গি বা যারা এটা বলছিলেন তাদের সঙ্গে একমত হইনি। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজে আজকে তাকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। তিনি বলছেন যে আমি শেষ অবধি লড়াই করব, কোথাও কোনো নতি স্বীকার করব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো মানুষ অনেক বেশি সিরিয়াসলি নিতেন যদি দেখা যেত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি গ্রেপ্তার হয়েছেন। তিনি 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক জেলে কাটিয়ে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতা আজকে যেখানে, তার থেকে বহু হাজার গুণ বেশি থাকত যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লন্ডনে চোখ দেখাতে যাওয়ার জন্য মাঝখানে স্টপেজ দুবাই না হতো, যদি উনি দেশে ফেরার সময় সরাসরি কলকাতায় ফিরতেন, আরব সাগরের তীরের কোনো শহর না ঘুরে, তাহলে পারে মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হতো। এটা আমার মতামত। যারা আমার বিশ্লেষণ শুনছেন তারা ভিন্ন মত হতেই পারেন, কিন্তু এটা আমি আমার মতামত বলছি কারণ আমার মনে আছে যে তেলেঙ্গানায় কেসিআর যখন হেরে গেলেন কংগ্রেসের কাছে, তার অন্যতম মেজর কারণ ছিল যে কেসিআরের মেয়ে কবিতাকে গ্রেপ্তার করেনি তখন সিবিআই, যে আরব মামলাতে তিনি জড়িত ছিলেন, যে আরব মামলায় দিল্লির অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গিয়েছিল। তিনিও গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়ার পরে। ফলে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছিল যে কেসিআর বিজেপির সঙ্গে কোনো বোঝাপড়ায় পৌঁছেছেন, তার মাসুল তাকে নির্বাচনে দিতে হয়েছিল। এবং পলিটিক্যাল পারসেপশন ইজ অল অ্যাবাউট পিপলস পারসেপশন। একথা ঠিক যে আজকে যে সিবিআই চার্জশিট পেশ করেছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম 2 জায়গায় আছে, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা নেই। কিন্তু ওই যে বললাম মানুষের পারসেপশন, যে সুজয় কৃষ্ণ ভদ্ররা বলছেন সিবিআই চার্জশিটে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা না পেলে বলেছেন সমস্ত নিয়োগ বন্ধ করে দিতে, নতুবা এমন জায়গায় এদেরকে দুর্গম জায়গায় পোস্টিং দিতে যাতে এরা চাকরিটা না করতে পারে। সিবিআই তার চার্জশিটে বলছে, আপনারা ইতিমধ্যে যারা খোঁজখবর রাখেন সবাই জেনে গেছেন। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা গেস করবার জন্য তো কোনো পুরস্কার নেই। কারণ কার এই ক্ষমতা থাকতে পারে যিনি মানিক ভট্টাচার্য বা সুজয় কৃষ্ণ ভদ্র বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে উনি চাইছেন। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে যেখানে সিবিআই এর চার্জশিট অনুযায়ী যে এখানে 100 কোটি টাকা তোলা হবে, এর থেকে 20 কোটি টাকা পার্থ চ্যাটার্জিকে দিতে হবে, 20 কোটি টাকা মানিক ভট্টাচার্যকে দিতে হবে, 20 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, যেটা মিটিংয়ে অভিষেক বললেন যে উনি কে, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েতের নেতা বা কোথায় বাড়ি, কি ঠিকানা, কিছুই বলা নেই। কিন্তু আমি যেটা আবার বলছি যে রাজনীতির ক্ষেত্রে পিপলস পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে তো একটা সিবিআই এর চার্জশিট আছে। বামপন্থীরা একটা সময় রটিয়ে দিয়েছিল যে প্রফুল্ল সেন স্টিফেন্স হাউস কিনে নিয়েছে। যুক্তফ্রন্ট, প্রথম যুক্তফ্রন্ট যখন জেতে, প্রথমবার যখন 67-তে কংগ্রেস হেরে যায়, তার আগে এই ব্যাপক প্রচার কিন্তু অনেকটা ড্যামেজ করে দিয়েছিল। এটা মনে রাখতে হবে। সুতরাং মানুষ তো এটা জানতে চাইছে যে সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই এর কাস্টডিতে রয়েছে। আপনারা চার্জশিটে বলেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা আপনারা মিলিয়েছেন এবং সেটা মিলে গেছে ফরেন্সিক ল্যাবের পরীক্ষাতে, এবং
আপনারা রেকর্ডিং থেকে শুনছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র বলছে যে 20 কোটি টাকা পার্থ চ্যাটার্জিকে, 20 কোটি টাকা মানিক ভট্টাচার্যকে, যখন তিনি ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক, আর 20 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। তো সিবিআই জানতে চাইবে না সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে যে আপনারা যে এই নামগুলো নিয়ে আলোচনা করছেন, হু আর দিস পিপলস? পার্থ চট্টোপাধ্যায়কে আমরা বুঝলাম অলরেডি গ্রেপ্তার হয়েছে, মানিক ভট্টাচার্যকে আমরা বুঝলাম বিধায়ক গ্রেপ্তার হয়ে আছে, আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20 কোটি টাকা দিতে হবে। সেই তদন্তটা কোথায়? কারণ আপনার কণ্ঠস্বর মিলে গেছে, আপনি সুজয় কৃষ্ণ ভদ্র, সেই সুজয় কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন সিবিআই এর হেফাজতে, তাহলে বাকি উত্তরটা কোথায়? কোনো এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা দিতে হবে, এই প্রশ্নটা আপনারা কি করেননি? অথবা করলেও যে উত্তরটা পেয়েছেন সেটা চার্জশিটে মেনশন করেননি। এখন এই যে গ্যাপ, আমি আবারও বলছি, এই গ্যাপ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। সুতরাং সেনাপতি হতে গেলে যে দম থাকা দরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনফর্চুনেটলি সেই দমটা নেই, এবং নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই এটা পরিষ্কার করে দিয়েছেন যে সরকার এবং দল দুটো তিনি নিজে দেখবেন। তিনি এটাও জানেন যে তার আশেপাশে যারা রয়েছে তারাও যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি শাহজাহানের পার্সপেক্টিভে আওরঙ্গজেবের ভূমিকায় আসতে দেবেন না, কারণ মহিলার নামও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এখন পর্যন্ত যা অবস্থা, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে ওঠার পক্ষে, এমনকি সময়ের সারণীবে গেলেও এখন অবধি যথেষ্ট সময়ের ব্যাপার, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার এবং বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার ব্যাপার। যে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলবার প্রশ্নে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। আপনারা যারা আমার বিশ্লেষণ শুনলেন, আপনারা যদি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এসে দেন, ভালো লাগবে। আজকের thenewscounter.es এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকুন।